বন্ধুরা, চলে এসেছি আরো একটি নতুন মুভি এক্সপ্লেনেশন ভিডিও নিয়ে। আজ আমি এক্সপ্লেন করতে চলেছি খুব রিসেন্টলি রিলিজ হওয়া সাম্বালা মুভিটিকে। বলা হতো এই দুনিয়াতে এমন এমন জায়গা রয়েছে যেখানে সায়েন্টিস্টের নিয়মগুলো ভেঙে যায় আর আস্থা এবং ভয় একসাথে বেঁচে ওঠে। এমন একটা গ্রাম যার কথা শুনে সবাই অনেক বেশি ভয় পেয়ে যায়, যেখানে একটা অদ্ভুত ঘটনার পর রাত্রেবেলা সবকিছু বদলে যেত। সবাই মনে করতো এটা কোনো সাধারণ ব্যাপার নয়, এটা কোনো একটা প্রাচীন শক্তির জন্য হচ্ছে। আর অন্যদিকে এমন একজন মানুষ যেখানে সমস্ত কিছু সায়েন্টিস্টের মতো ভাবতো, যে মনে করতো সমস্ত ভয়ের পিছনে কিছু না কিছু কারণ অবশ্যই রয়েছে। কিন্তু প্রশ্ন রইল, যখন বিজ্ঞান এবং আস্থা সামনাসামনি চলে আসে তখন সাফল্য কার হবে সেটাই জানতে পারবো আজকের মুভিতে। চলো বেশি দেরি না করে শুরু করা যাক। কাহিনীটি ছিল অনেক বছর আগেকার, যেখানে আমরা একটা রাক্ষসকে দেখতে পাই যে কিনা পুরো দুনিয়ার ওপরে উৎপাত করে রেখেছে। সেই ব্রহ্ম রাক্ষস শুধু মানুষের ওপরেই না, এমনকি দেবতাদের ওপরেও অত্যাচার করা শুরু করেছে, তাদেরকেও খুব বাজেভাবে মারধর করছিল। তখন সমস্ত দেবতাদের মনে হচ্ছিল তো এইভাবে দুনিয়াটা শেষ হয়ে যাবে। সেই কারণে সেখান থেকে সমস্ত দেবতারা মহাদেবের কাছে আসে। তখন মহাদেব এটা ঠিক করে যে সে সেই ব্রহ্ম রাক্ষসের সাথে লড়াই করবে এবং তাকে শেষ করে দেবে। তারপরে আমরা দেখতে পারি এখানে মহাদেব এবং সেই ব্রহ্ম রাক্ষসের মধ্যে অনেক বেশি লড়াই শুরু হয়ে গেছে। যখন এই যুদ্ধটা হচ্ছিল তখন পুরো দুনিয়া কেঁপে উঠেছিল, কিন্তু শেষ পর্যন্ত মহাদেব এখানে তাকে পুরোপুরি ভাবে শেষ করে দিয়েছিল। যখন মহাদেব এখানে সেই ব্রহ্ম রাক্ষসের সাথে লড়াই করছিল তখন মহাদেবের এক ফোঁটা ঘাম এখানে পৃথিবীতে এসে পড়েছিল। আর এই পুরো গল্পটি এর উপরে ভিত্তি করে করা। এরপর এখান থেকে কাহিনী 1980 সালের সিন দেখায়, যেখানে আমরা দেখতে পারি আকাশ থেকে একটা উল্কাপিণ্ড পৃথিবীর দিকে এসে পৌঁছাচ্ছে। আর এই উল্কাপিণ্ডটা এখানে সাম্বালা নামের একটা গ্রামের উপর গিয়ে পড়ে, যার কারণে এখানে একটা ব্লাস্ট হয়। কিন্তু এইখানে উল্কাপিণ্ডটা পড়ে যাওয়ার পর এখানে পুরো গ্রামের অবস্থা পুরো চেঞ্জ হয়ে যায়। আর এই সাম্বালা গ্রামে আমরা রামু নামের একজনকে দেখতে পাই, যে কিনা খুব সকালবেলা ঘুম থেকে উঠতো, কারণ সে গরুর দুধ বের করতে যেত। তো রামু যখনই ঘুম থেকে উঠেছে তারপর থেকে সে গ্রামে কিছু অদ্ভুত দৃশ্য দেখতে পাচ্ছে। কুকুররা সেখানে চিল্লাচিল্লি করছে এবং তার গরুটাও একটা অন্যরকম আচরণ করছে। আর রামুর আশেপাশেও কিছু কালো ছায়া ঘুরে বেড়াচ্ছে। কিন্তু তার সত্ত্বেও রামু তো এখানে দুধগুলোকে বের করছিল, কিন্তু সেটা দুধ ছিল না, আসলে রক্ত ছিল, যেটাকে দেখে এখানে সবাই অনেক বেশি অবাক হয়ে গিয়েছিল। তারপর যখন দুধওয়ালা এখানে দুধটা নিতে আসে সেইগুলো দেখে অনেক বেশি অবাক হয়ে যায় এবং এখান থেকে পালিয়ে যায়। তখনই সেখানে আমরা দেখতে পারি সেই কালো ছায়াটা রামুর ভিতরে ঢুকে যায়। এরপর এখানে আমাদেরকে দেখানো হয় রাত্রেবেলা কিছু লোকেরা সে খেতে গেছিল এবং তারা সেখানে আগে থেকে এই উল্কাপিণ্ডের ব্যাপারে জানতে পেরে গেছিল। আর তারা আগে থেকে জেনে গেছিল যখন থেকে এই উল্কাপিণ্ডটা তাদের গ্রামে পড়েছিল তারপর থেকে গ্রামে কিছু অদ্ভুত ঘটনা হওয়া শুরু হয়ে গেছে। এই কারণে এখানে গ্রামের লোকেরা এটাকে উল্কা ভূত নামে প্রচলিত করেছে। এরপর এখান থেকে সিন শিফট হয়ে জিওলজিক্যাল ডিপার্টমেন্টে দেখানো হয়, যেখানে আমরা অফিসার বিশ্বনাথকে দেখতে পারি যে কিনা এই উল্কাপিণ্ডের ব্যাপারে জানতে পেরেছে। এরপর যখন এই উল্কাপিণ্ডটা পৃথিবীতে পড়ে গেছে সেই কারণে তারা এটার উপর রিসার্চ করতে চাইছে, কিন্তু তারা বুঝতে পারছিল না যে এই উল্কাপিণ্ডের উপরে রিসার্চ করার জন্য তারা কোন অফিসারকে পাঠাবে। বিশ্বনাথের মাথায় বিক্রমের কথা মনে আসে, যে কিনা অনেক বেশি বুদ্ধিমান ছিল। তারপর তাকে সেই সাম্বালা গ্রামে পাঠিয়ে দেওয়া হয় যাতে সে সেই উল্কাপিণ্ডের উপর স্টাডি করতে পারুক। এখানে আমরা তারপর বিক্রমের কথা জানতে পারি বিক্রমের লাইফে কেউ নেই এবং সে তার মাকে অনেক বেশি ভালোবাসতো। সেই কারণে সে সবসময় তার মায়ের ছবি তার ওয়ালেটে রাখতো। রইল কথা ভগবানের, সে ভগবানকে বিশ্বাস করতো না, কারণ সে অনেক বেশি প্র্যাকটিক্যাল ছিল। যে জিনিসপত্র সে শুধু দেখতো এবং শুনতে পারতো সেগুলোকে শুধুমাত্র সে বিশ্বাস করতো। এরপর এখানে বিক্রম সাম্বালাতে পৌঁছে যায়, যেখানে হনুমন্দা নামের একজন কনস্টেবল তাকে নেওয়ার জন্য আসে। অন্যদিকে আমরা দেখতে পারি গ্রামের লোকেরা এবং তাদের সাথে গুরুজি মিলেও এখানে রামুর বাড়িতে যায়, কারণ সবাই জানতে পেরে গেছে যে রামুর গরু যেটা ছিল সেটা দুধের বদলে রক্ত দিচ্ছে। সেই কারণে তারা সেখানে পৌঁছায় এবং তারা ডিসাইড করে যে তাদেরকে গরুটিকে মারতে হবে। যদি তারা এই গরুটাকে না মারে সেই কারণে তারা মনে করছিল যে এই কালো শক্তিটা পুরো গ্রামে ছড়িয়ে পড়বে, যার কারণে পুরো গ্রামের বিপদ হতে পারে। এরপর এখানে আমরা দেখতে পাই রামুর যে দিদা ছিল সে গরুটিকে ছেড়ে দিয়েছে, যেই কারণে গরুটি এখান থেকে পালিয়ে গেছে। এই কারণে গ্রামের সমস্ত লোকেরা এখানে গরুর পিছনে পড়ে গেছিল তাকে মারার জন্য। কিন্তু বিক্রম যখন এই ব্যাপারটা জানতে পেরে যায় তখনও সে গরুটাকে বাঁচানোর জন্য তার পিছনে পড়ে যায় এবং সবাইকে এখানে মারতে শুরু করে দেয়। বিক্রম এখানে জানতে পেরেছিল এখানে বেজুবান একটা পশুকে তারা মারতে চলেছে। বিক্রম বলছিল এই গরুটা কি দোষ করেছে যার কারণে তোমরা মারতে চাইছো। তারপর সে গরুটাকে নিয়ে সেই উল্কাপিণ্ড পড়ে থাকা জায়গাটা যায়। সেখানে গিয়ে সে দেখতে পারে এখানে গুরুজি সেই উল্কাপিণ্ডটাকে পুজো করছে, কারণ তারা জানতে চাইছে যে এখানে কি শক্তি রয়েছে। গুরুজি এখানে বললো যে এখানে কালো শক্তি রয়েছে, কিন্তু বিক্রম এগুলো কিছু বিশ্বাস করতো। সে বলছিল এখানে গরুতে দুধ দেওয়ার জায়গায় রক্ত দেওয়া এটা একটা কালো শক্তির উদাহরণ, কিন্তু বিক্রম মনে করছিল যে এখানে উল্কাপিণ্ড পড়ার জন্য চারিদিকে রেডিয়েশন ছড়িয়ে পড়েছে।
সেই কারণে এখানে গরুর এফেক্ট হয়ে গেছে, তার ফলে সে দুধের বদলে রক্ত দিয়েছে। এটা শোনার পর এখানে গ্রামের লোকেরা এবং গুরুজি মনে করে নিয়েছিল যে এই বিক্রম নামে যে ছেলেটা রয়েছে সে ভগবানকে বিশ্বাস করতো না, কিন্তু বিক্রম তো এখানে এই উল্কাপিণ্ডের উপর স্টাডি করতে এসেছে। যেহেতু সে একজন সরকারি অফিসার ছিল সেই কারণে গ্রামের লোকেরা তাকে কিছুই করতে পারতো না। তারপর এখান থেকে সবাই চলে যাওয়ার পর এখানে দেবী নামের একটি মেয়ে আসে এবং সে এসে জানায় যে সে পাশে থাকা একটা মন্দিরে পণ্ডিতজির মেয়ে। তখন তাদের মধ্যে কথা হয় এবং দেবী তাকে জানায় যে সবাই মনে করছে এখানে তুমি অন্ধবিশ্বাসী। তখন বিক্রম তাকে প্রথমে বলে দিয়েছিল যে সে ভগবানে বিশ্বাস করতো না, সে শুধুমাত্র যেগুলো শোনে এবং দেখতে পায় সে সেগুলোতেই বিশ্বাস করে। সেই কারণে এখানে বিক্রম রামর গরুটিকে এখানে বেঁধে দেয় এবং সেখানে একটা টেন্টও লাগিয়ে নেয়। তারপর বিক্রম যে ছিল সে হনুমান নামের কনস্টেবল বাড়িতে পৌঁছায়, যেখানে দেখতে পারে হনুমান তার একটা মেয়ে রয়েছে যার নাম ছিল চন্দ্রা, যার অটিজম রয়েছে। সেই কারণে তার একটা সমস্যা ছিল, সে খুব শীঘ্রই মুড চেঞ্জ করে নিত, কিন্তু তার একটা ভালো দিক রয়েছে যা সে দেখতো সেগুলোকে সে হুবাহু এঁকেও দিত। তারা চিত্রার চিকিৎসা করার জন্য অনেকবার চেষ্টা করেছে কিন্তু সেটা কখনো ঠিকভাবে হয়নি। এরপর যখন চিত্রার মা ভেবেছিল যে যখন চিত্রার আর চিকিৎসা করা যেতে পারবে না সেই কারণে সে নিজেকেই শেষ করে ফেলে। এর পরের দিন এখানে বিক্রম আবার সেই উল্কাপিণ্ডর কাছে পৌঁছায় এবং তার স্টাডি করা শুরু করে দেয়। তার কাছে অনেক বেশি টেকনোলজি ছিল সেই কারণে সে সমস্ত কিছু চেক করছিল। এরপরে আমরা দেখতে পারি এখানে রামু চলে আসে, যে কিনা অনেক বেশি রেগেছিল এবং সে এখানে বিক্রমকে মারধর করে এখান থেকে চলে যায়। এখানে বিক্রমের মনে হচ্ছিল যে রামু হয়তো তার গরুটিকে নিতে এসেছিল, সেই কারণে সে এখানে এসে রেগে যায়। এরপর এখানে কিছুক্ষণ পর দেবী আসে এবং বিক্রম এখানে দেবীকে সমস্ত কথা জানায়, কিন্তু ব্যাপারটা এখানেই রইল না। রামুর পরিবর্তনটা এখন পুরো গ্রামের লোকেরা দেখতে পারছে। সে গ্রামের সমস্ত লোকের উপর অনেক বেশি অত্যাচার করছিল এবং গ্রামের লোকেরা তার জন্য অনেক বেশি বিরক্ত হচ্ছিল। তাদের উপর রামু অনেক বেশি অত্যাচার করছিল, এমনকি তাদেরকে মারধরও করছিল। এক জায়গায় তো রামু 6 জনকে মেরে ফেলেছিল এবং তার সাথে একটা মহিলাকেও। এরপর রামু এখানে মাথাটিকে ঠুকে ঠুকে তার জীবনটাকে নিয়ে নেয়। এখানে বোঝা যাচ্ছিল যে রামুর মধ্যে কোনো আত্মা তো রয়েছে যেটা কিনা রামুকে দিয়ে এই কাজগুলো করাচ্ছে। অন্যদিকে আমরা বিক্রমকে দেখতে পারি যে কিনা সেই উল্কাপিণ্ডর কাছে ছিল এবং সে দেখতে পায় সেই উল্কাপিণ্ডর পাশে একটা গুহা রয়েছে এবং সেই গুহার দ্বারা সে একটা রহস্যময় জায়গায় গিয়ে পৌঁছায় এবং গুহার এন্ডে গিয়ে সে দেখতে পারে একটা মানুষের হাড় পড়ে রয়েছে, যেটাকে দেখে সে অনেক বেশি অবাক হয়ে যায়। অন্যদিকে গ্রামের সমস্ত লোকেরা জানতে পেরেছে যে কালকে রাত্রে রামু অনেকজনকে মেরে সে নিজে মারা গেছে। সেই কারণে গ্রামের সমস্ত লোকেরা মনে করছিল সেই উল্কাপিণ্ডর জন্য গ্রামে এই সমস্ত কিছু হচ্ছে। আর বিক্রম যেহেতু এখানে গ্রামের লোকেদেরকে বলে দিচ্ছিল যে সেই পাথরটাকে পুজো না করতে, সেই কারণে গ্রামের লোকেরা এখানে বিক্রমের উপর অনেক বেশি রেগে যায় এবং তারা এখন চাইছিল বিক্রম যেন এই গ্রাম থেকে চলে যায়। সেই কারণে হনুমন্ত এখানে বিক্রমের কাছে যায় এবং তাকে গিয়ে সমস্ত কিছু বোঝায়। তাকে গিয়ে বোঝায় যে গ্রামের লোকেরা তোমার উপর অনেক বেশি রেগে রয়েছে, হইতে পারে তারা তোমার কোনো ক্ষতি করে দেবে, সেই কারণে তোমার এখান থেকে খুব শীঘ্রই চলে যাওয়া উচিত হবে। কিন্তু বিক্রমের একটাই দাবি ছিল, সে বলছিল যে গুহার মধ্যে যে সে হাড়টিকে পেয়েছে সে শুধুমাত্র সেটাকে নিয়ে যেতে চায়, তারপরে সে সেখান থেকে চলে যাবে। তারপর সে সেখানে রাজি হয়ে যায় এবং সে হাড়গুলো তাকে দিয়ে দেয় এবং সে এখান থেকে চলে যায়। এরপর অন্যদিকে এখানে রামুর পোস্টমর্টম যখন হচ্ছিল তখন একটা অন্য নিউজ বেরিয়ে এসেছিল। আর পোস্টমর্টম রিপোর্টে এমন জিনিস বেরিয়ে এসেছে যেটাকে শুনে সবাই অনেক বেশি অবাক ছিল। সবাই মনে করেছিল এখানে রামু নিজের মাথাটিকে ঠুকে ঠুকে মারা গেছে, কিন্তু এমনটা একদমই হয়নি। ডক্টর এখানে জানায় যে সমস্ত মানুষের শরীরে 72,000-এর বেশি শিরা রয়েছে, কিন্তু সব থেকে শক্তিশালী যে শিরাটা রয়েছে তার নাম হলো সুষুম্না শিরা। আর রামুর মৃত্যু সেইটাকেই ফেটে যাওয়ার জন্য হয়েছে, আর এটার জন্য আগেকার দিনের লোকেরা সিদ্ধি পেত। এরপর আমরা দেখতে পারি বিক্রম যখন আবার সেই গ্রামে ফিরে আসে এবং সেখানে যে উল্কাপিণ্ডটা ছিল এবং তার টেন্টটা ছিল সেখানে সে দেখতে পারে কেউ একজন আগুন লাগিয়ে দিয়েছে আর তার যা সমস্ত কিছু ছিল সেগুলোকে কেউ জ্বালিয়ে দিয়েছে। সেই কারণে তার একদমই ভালো লাগছিল না। খারাপ তো তার এটার জন্য লাগছিল যে তার ওয়ালেটটাও জ্বলে গেছে, যার মধ্যে কিনা তার মায়ের ছবি ছিল। তারপর সে এখান থেকে সরপঞ্চের বাড়িতে যায়, তার ছেলে এই কাজটি করেছিল, সেই কারণে সে সেখানে গিয়ে বলে সেই যতক্ষণ না সেগুলোকে পুরো সলভ করছে ততক্ষণ না সে এই গ্রামটাকে ছেড়ে যাবে না। এরপর বিক্রমকে এখানে রামর মতো একজনকে খুঁজতে হবে যার মধ্যে এরকম কালো শক্তি রয়েছে এবং সে সেখানে সেরকম একটা লোককে পেয়েও যায় যার নাম ছিল কৃষ্ণা, যে কিনা হুবাহু এখানে রামর মতোই কাজবাজ করছিল। এরপর তারা এখানে কৃষ্ণাকে ধরতে চেয়েছিল কারণ তারা জানতে চাইছে যে কৃষ্ণার মধ্যে কি কালো শক্তি রয়েছে যার কারণে সে এরকম করছে। তারা এখানে কৃষ্ণাকে ধরেও নেয় এবং তাকে অ্যাম্বুলেন্সের মধ্যে ঢুকিয়ে দেয়, কিন্তু এখানে জানা যায় যে কৃষ্ণা এখানে অ্যাম্বুলেন্সের থেকে পালিয়ে গেছে এবং সে গ্রামে আবারও এসে উৎপাত করা শুরু করে দিয়েছে। যেরকমটা রামু করছিল সেরকম ভাবে কৃষ্ণাও এমন কাজ করা শুরু করেছে এবং সব জায়গায় উৎপাত শুরু করে দিয়েছে। সেই কারণে তারা এখানে একটা আখের ক্ষেতের দিকে যায় কারণ সেখানে সে একটা মহিলাকে মেরে ফেলেছে। এরপর কৃষ্ণাও এখানে সমস্ত লোকেদেরকে মেরে দেওয়ার পর সেও একটা আগুনের মধ্যে নিজেকে শেষ করে দেয়। কিন্তু বিক্রম এখানে প্রথমবার একটা ঘোস্ট দেখতে পায়
যেটা কিনা কৃষ্ণার বডি থেকে বেরিয়ে গেছিল। এরপর যখন কৃষ্ণারও রেড বোর্ডের রিপোর্ট আসে তখন সেখানে জানা যায় যে তার মৃত্যু আগুনে জ্বলে যাওয়ার জন্য হয়নি, তারও এখানে সুষুম্না নাড়ি ফেটে যাওয়ার জন্য হয়েছে। আর এই সমস্ত কিছু এখানে বিশ্বনাথ যখন জানতে পারে তখন সে শিবামকে জানায় যে তোমার এখানে থাকাটা সেফ হবে না, কিন্তু বিক্রম এখানে তাকে জানায় যে যতক্ষণ না এই সমস্ত কিছু সলভ হচ্ছে না ততক্ষণ না আমি এখান থেকে যাব না। তখন এখানে ডক্টর জানায় যে সমস্ত লোকেদের সুষুম্না নাড়ি ছেড়ে যাওয়ার জন্য মৃত্যু হয়েছে তাদের সবার মধ্যে একটা জিনিস অনেক বেশি কমন রয়েছে, এদের সবার ঘাড়ের মধ্যে একটা দাগ রয়েছে এবং সেখান থেকে সুষুম্না নাড়িটা ছিঁড়ে গেছে। তারপর ডক্টর এখানে তাকে আরো জানায় যে তুমি আমাকে যে হাড়গুলো দিয়েছিল সেগুলো অনেক বছর আগেকার। এখানে বিক্রম সমস্ত কিছু জেনেতে গেছিল কিন্তু সে বুঝতে পারছিল না যে সেগুলো কিভাবে সলভ করবে। তখন সেখানে দেবী দাঁড়িয়েছিল, তারপর দেবী তাকে বলে যে এই সমস্ত কিছু সেখানেই শেষ হবে যেখান থেকে তুমি দাঁড়িয়ে শুরু করেছিলে, সেই কারণে তোমার এখন প্রথমে সেখানে যাওয়া উচিত হবে। তারপর এখান থেকে বিক্রম এবং দেবী সেই গুফাতে যায় যেখান থেকে এখানে সেই স্কেলেটনটাকে তারা পেয়েছিল। এরপর যখন এখানে তারা ভালো করে চেক করছিল তখন তারা সেখানে একটা আকৃতি দেখতে পেয়েছিল যেটা কিনা অনেক বেশি চমকাচ্ছিল। আর এই আকৃতিকে এখানে বিক্রম তো চিত্রার বাড়িতে দেখেছিল। তারপর যখন তারা এখান থেকে চিত্রার বাড়িতে পৌঁছে তখন সে তাকে জানায় যে এটা তো সে তার মন্দিরে দেখেছিল। তারপর দেবী এখান থেকে এখানে বিক্রমকে নিয়ে সেই মন্দিরে যায় যেখানে গিয়েও সে সেই জিনিসটা দেখতে পারে এবং সেটা অনেক বেশি চমকাচ্ছিল এবং তার মধ্যে লেখাও ছিল। যে সমস্ত কিছু এখানে লেখা ছিল সেগুলোর আধারে এখানে দেবী তাকে একটা কাহিনী শোনায়। তাকে বললে যে অনেক বছর আগে এখানে মহাদেব এবং ব্রহ্মরাজের মধ্যে অনেক বেশি যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধে এখানে ভগবান শিব সেই রাক্ষসটাকে হারিয়ে ফেলেছিল আর একটা সেই ঘামে ফোটার জন্য এখানে পৃথিবীতে একটা নতুন জীবের জন্ম হয়েছিল যেটা কিনা ধীরে ধীরে অনেক বেশি বড় হচ্ছিল। সে এখানে পাথরগুলোকে খেয়ে ফেলছিল এবং পাহাড় খেয়ে ফেলছিল। সেই কারণে এখানে ব্রহ্মাদেবের আদেশে এখানে সমস্ত দেবী দেবীরা এখানে সেই পাথরের উপর গিয়ে বসে এবং তাকে জমির ভিতরে ঢুকিয়ে দেওয়া হয় যে এখানে দেবী দেবতারা বসেছিল। সেই জায়গাগুলোতে একটা দিব্য শক্তি জন্ম হয়েছিল এবং সেই দিব্য শক্তির দ্বারা এখানে বাস্তুতন্ত্র জন্ম হয় আর সেই জীবই তারপর থেকে বাস্তু নামে প্রচলিত হইল। সবাই তো মহাদেবের থেকে পড়া সেই ঘামের ব্যাপারে জানতো যে সেই ঘামের থেকে এগুলো সৃষ্টি হয়েছে, কিন্তু যে রাক্ষসের সাথে এখানে সে লড়ছিল তার মাথার থেকেও একটা ঘাম এসে পৃথিবীতে পড়েছিল, কিন্তু সেটা বাস্তুর আমার মতো ছিল না, সেটা এর থেকে অনেক বেশি খতরনাক ছিল। সে এখানে জমির মধ্যে অন্ধকারের মধ্যে থাকতো এবং সে মানুষদের উপর অন্ধকার দিক থেকে আক্রমণ করত। যে ব্রহ্ম রাক্ষসের ঘামের দ্বারা এই রাক্ষসটা সৃষ্টি হয়েছিল এর নাম আরিসাগ্রাসি ছিল। বিষ্ণুরামা তো এখানে আলোর মধ্যে ছিল কিন্তু এখানে অন্ধকারের মধ্যে ছিল। গ্রামের লোকেদের ভিতরে ঢুকে সে অন্ধকারে আক্রমণ করত এবং তাদের উপর অত্যাচার করত। এভাবে সে গ্রামে গ্রামে অনেক লোকের উপর অত্যাচার করেছে এবং তাদেরকে শেষ করে ফেলেছে। কিন্তু একবারের কথা ছিল যখন এই আরিসাগ্রাসি রাক্ষসটা যোগিনীর শরীরে গিয়ে ঢুকে পড়েছিল, কিন্তু সেই যোগিনী এখানে সিদ্ধি প্রাপ্ত করেছিল, সেই কারণে সে এখানে তার কোনো ক্ষতি করতে পারছিল না। সেখানে সে কিছু করতেও পারছিল না এবং সেখান থেকে বেরিয়ে আসতে পারছিল না। কিন্তু এখানে তার গুরুজি তাকে দেখতে পেয়ে গেছিল এবং তার গুরুজি এখানে চিনতে পেরে গেছিল, সেই কারণে সে মনে করেছিল যে পুরো সংসারকে ধ্বংস করে ফেলবে। তখন যোগিনী ভেবেছিল নিজেকে সমর্পণ করে দেবে। সে অনেক বড় একটা গর্ভ বানায় এবং তার মধ্যে সমাধি নিয়ে নেয় আর সেই গর্ভের মধ্যে যোগিনী এবং সেই কালো শক্তি থেকে যায়। 1000 বছর ধরে সে সেই গুহার মধ্যে বন্দী ছিল, কিন্তু এই উল্কাপিণ্ডটা যখন পড়েছিল সে ডাইরেক্ট সেই গুহার মধ্যে পৌঁছায়। সেই কারণে আরিসাগ্রাসি যে ছিল সে সেখান থেকে মুক্তি পেয়ে যায়। আর যেভাবে এই গ্রামে এত কিছু অত্যাচার শুরু হয়ে গেছে এবং সবাই মারা যাচ্ছে সেই কারণে সবাই এখানে বিক্রমকে দোষী মনে করেছিল। সেই কারণে সবাই চাইছিল বিক্রমকে এই গ্রাম থেকে বের করে দিতে এবং সে যেন সব থেকে দূরে চলে যায়। কিন্তু বিক্রম এখন তাকে জানায় যে আমি আগে অনেক বড় একজন সায়েন্টিস্ট ছিলাম এবং আমি ভগবানকে বিশ্বাস করতাম না, কিন্তু আজকের পর থেকে আমি ভগবানকে বিশ্বাস করা শুরু করে দিয়েছি। কারণ যদি দেবী এই সমস্ত কথা আমাকে না জানাতো তাহলে আমি কখনো ভগবানকে বিশ্বাসই করতাম না। তখন গ্রামের লোকেরা তাকে বলল যে কে দেবী, আমরা তো কোনো দেবীকে চিনি না। তখন বিক্রম বুঝতে পারে সেটা আসলে যোগিনীর আত্মা, তাকে শুধু একমাত্র বিক্রমই দেখতে পারতো। কিন্তু গ্রামের লোকেরা এখানে বিক্রমকে বিশ্বাস করছিল না, কিন্তু গুরুজি এখানে বিক্রমের কথাতে বিশ্বাস করে। সেই কারণে গুরুজি এখানে তাকে বলে যে দেবীকে একমাত্র তুমি দেখতে পেরেছো এবং সেই মন্দিরটা যেটা ছিল সেটা যোগিনী দেবীরই মন্দির, তার জন্যই আমরা সাম্বালা গ্রামে এখনো ভাবে ঠিকভাবে বেঁচে রয়েছি। তারপর বিক্রম এখানে তাকে জানায় যে আমাদের গ্রামের সবার উপর ঘাড়ে দেখতে হবে যে কারোর ঘাড়ে কোনো গাঁট মতো দাগ রয়েছে কিনা। যদি সেই চিহ্নটাকে আমরা পেয়ে যাই তাহলে আমরা আরিসাগ্রাসিকে খুব সহজে হারিয়ে ফেলতে পারবো। এই ব্যাপারটা যখন এখানে সমস্ত গ্রামের লোকেরা জানতে পেরে গেছিল তখন সবাই এখানে সেই গাঁটালা লোকগুলোকে খুঁজতে বেরিয়ে গেছিল। কিন্তু এই গাঁটালা যে সমস্ত লোকেরা ছিল তারা অনেক বেশি খতরনাক ছিল এবং সবাইকে খুব সহজে হারিয়ে ফেলতো। কিছু কিছু মহিলাদের মধ্যে ঢুকেছিল এবং কিছু কিছু পুরুষদের মধ্যে, যারা কিনা খুব সহজে সবাইকে মেরে ফেলতো। এরপর বিক্রম জানতে পারে গ্রামে ভেঙ্কি নামের একজনের মধ্যে সেই কালো শক্তি রয়েছে, এই কারণে তারা তাকে খুঁজতে বেরিয়ে যায়। কিন্তু তারা জানতে পারে যে সে খুব বেশি শক্তিশালী
গেছিল। তারপর যখন তারা ক্ষেতের কাছে পৌঁছে তখন সেখানে হনুমানতাও ছিল, কিন্তু সেই লোকটা এখানে হনুমানতাকে হত্যা করে দেয়। এটাকে দেখে এখানে বিক্রম অনেক বেশি কান্না করছিল, কারণ হনুমানতা তাকে সবসময় সাহায্য করেছে। সেই কারণে সে ভাবছিল এখন চিত্রার কি হবে, কারণ চিত্রার এই পৃথিবীতে আর কেউ ছিল না, তার একমাত্র তার বাবা ছিল। হনুমানতার অন্তিম সংস্কার করে দেওয়ার এখানে বিক্রম হনুমানতার বাড়িতে পৌঁছায় এবং সে চিত্রার ঘাড়েও সেই দাগ দেখতে পারে। সেই কারণে সে এখানে তাড়াতাড়ি করে চিত্রাকে নিয়ে এই গ্রাম থেকে চলে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু গ্রামের লোকেরা এখানে চিত্রার ব্যাপারে জানতে পেরে গেছিল। সেই কারণে তারা এখানে বিক্রমকে অনেক বেশি মারধর করে, কিন্তু তখন সেখানে গুরুদিও চলে আসে। এবার সবাই বলে যে এখানে চিত্রাকে যদি এখানে দফন করে দেওয়া হয় তাহলে এখানে সে অ্যারোসার্গাসটা মাটির মধ্যে দফন হয়ে যাবে, তার ফলে সে সেখান থেকে কখনো আর বেরাতে পারবে না। কিন্তু বিক্রম এটাকে বিশ্বাস করছিল না, কারণ তার মনে হয়েছিল যে এটা পরেও হতে পারে, যেভাবে অ্যারোসার্গাস এইবার বেরিয়েছিল সে পরের বারেও বেরাতে পারে। কিন্তু গ্রামের লোকেরা এটাতে রাজি হলো না, তারা এখানে বিক্রমকে অনেক বেশি মারতে শুরু করে দিয়েছিল। সেই কারণে এখানে বিক্রম কিছুই করতে পারছিল না। তারপরে বিক্রম এখানে নোটিস করে যে সমস্ত লোকের মধ্যে সেই অ্যারোসার্গাস ছিল তারা আওয়াজে অনেক বেশি ভয় পেত। সেই কারণে এখানে বিক্রম বুঝতে পেরে যায় যে সে তাকে কিভাবে হারাবে। সেই কারণে এখান থেকে বিক্রম দৌড়ে সেই মন্দিরে যায় এবং সেখান থেকে ঘন্টা ছিঁড়ে নিয়ে আসে আর এখানে চিত্রার সামনে বাজাতে শুরু করে দেয়, যার কারণে এখানে চিত্রার প্রবলেম হওয়া শুরু হয়ে যায়। কিন্তু গ্রামের লোকেরা এখনো বিক্রমকে থামিয়ে যাচ্ছিল। এরপর বিক্রম এখানে সেই সমস্ত লোকেদেরকে অনেক বেশি মারে এবং অ্যারোসার্গাসকে এখানে শেষ করে দেয়। আর এখানে আমরা জানতে পারি সাউন্ডের জন্য এখানে সে অ্যারোসার্গাসকে হারিয়ে ফেলেছে এবং সেখানে চিরতরের জন্য এখান থেকে চলে গেছে। কিন্তু মুভি শেষে আমরা দেখতে পারি অ্যারোসার্গাস এখানে পুরোপুরি ভাবে শেষ হয়ে যায়নি, সে এখনো গর্ভে বেঁচে রয়েছে। এর সাথে এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। মুভি এক্সপ্লেনেশনটা যদি ভালো লেগে থাকে তো ভিডিওটাকে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো মুভি এক্সপ্লেনেশন ভিডিওতে, ততদিনের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন।